রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিধস ও হেলে পড়ার খবর পাওয়া গিয়েছে। সকাল 10:38 দিকে এই কম্পন অনুভূত হয়। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে 4 জন মারা গেছেন বলে জানা গেছে। ইলিয়াস মাতবরের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার সকাল 10:38 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তি স্থল নরসিংদী, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘর বাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো লাখো মানুষ। পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি 5তলা ভবনের অংশ ধসে 3 পথচারী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভবনের দেয়াল ধসে 10 মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে একটি ছাদের রেলিং ভেঙে 3 জন সহ বিভিন্ন স্থানে 55 জন আহত হয়েছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিমুল খান। শিমুল, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সাইদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন, ভূমিকম্পের সর্বশেষ খবরে যে যারা আহত এবং নিহত হয়েছেন এই হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত 4 জনের নিহতের খবর আমরা পেয়েছি। 3 জন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজন কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। এখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কিন্তু মৃত ঘোষণা করেছেন। আমি যদি একটু বলে রাখি, সকাল 10, সাড়ে 10টার কিছু সময় পরে হঠাৎই ঢাকা শহরের বিল্ডিংগুলো কম্পন শুরু হয়। তারপরেই আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন ঢাকা সহ রাজধানীর অন্যান্য জায়গাগুলোতে থেকে আসলে ভূমিকম্প অনুভূত করে বিল্ডিং থেকে নেমে এসেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকে আহত হন, সিঁড়ি থেকে পড়ে যান কিংবা অন্যান্য জায়গা থেকে বেলকুনি থেকে আসলে লাফ দিয়ে দেয়, মানে আতঙ্কগ্রস্ত হয়ে। আমি আসলে এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমি রয়েছি। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে স্বাস্থ্য উপদেষ্টা তিনি আসলে যারা আহত বা নিহত হয়েছিলেন তিনি এসে তাদেরকে পরিদর্শন করেন, তাদের স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ খবর নেন। যারা নিহত হয়েছেন তাদেরকে আসলে সমবেদনা শোক প্রকাশ করেন। যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু আসলে সর্বোচ্চ চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয় এবং সে জায়গা থেকে অন্যান্য আসলে আমি যদি কিছুক্ষণ আগেই আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে তাদের জীবন দশায়, অর্থাৎ কয়েকজন ব্যক্তি আমাকে জানিয়েছেন তাদের এই জীবনে তারা এইরকম ভূমিকম্প কখনো দেখেনি। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিয়া হল রয়েছেন সেখান থেকে শিক্ষার্থীরা আতঙ্ক হয়ে তার আসলে বেলকুনি থেকে লাফ দিয়ে কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজন পা ভেঙে গিয়েছে, এমন খোঁজ খবর কিন্তু আমি পেয়েছি। আমি কিছুক্ষণ আগে আসলে নিউ মার্কেটে যে ভবনটি ধসে পড়ে হচ্ছে যে বাঁকা হয়ে গিয়েছে, সেখানে আমি গিয়েছিলাম। সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে আতঙ্ক ছোটাছুটির মাধ্যমে আসলে হঠাৎই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। 26 সেকেন্ডের যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে তারা আসলে এদিক সেদিক ছোটাছুটির কারণে আহত হয়। আমি আগারগাঁয়ে যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু আমি গিয়েছিলাম। সেখান থেকে আসলে তিনি আবহাওয়াবিদ রুবাইয়া কবির যিনি আমাকে জানিয়েছেন
5.7 মাত্রার ভূমিকম্প কিন্তু আসলে সংঘটিত হয়। সেখান থেকে ভূমিকম্পের মূল সূত্রপাত কিন্তু নরসিংদী থেকে হয় এবং নরসিংদীর একই পরিবারের 3 জনে আসলে আহত হন। সেখান থেকে একজন কিন্তু এই ঢাকা মেডিকেলে তাকে নিয়ে আসা হয়, সেখান থেকে একজন কিন্তু নিহত হয় এবং সেই জায়গা থেকে ঢাকার যে আশপাশের যে চিত্র রয়েছে, আমি বিভিন্ন জায়গায় কিন্তু এই ভূমিকম্প হওয়ার পর আমি বেশ কয়েকটি এলাকায়, আমি মোহাম্মদপুরে গিয়েছিলাম, ধানমন্ডিতে গিয়েছিলাম, বেশ কয়েকটি এলাকার মানুষের সঙ্গে কথা বলি। এইরকম আতঙ্কগ্রস্ত ভূমিকম্প এর আগে রাজধানীবাসী কখনো দেখেনি এবং এই ট্রমা কিন্তু মানে মানুষের মনে খুব আতঙ্কগ্রস্ত রয়েছে, এমনটি কিন্তু আমাকে জানিয়েছেন। এবং এখন বর্তমানে এই হাসপাতালে রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা আহত হয়েছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আসছেন বা অন্যান্য হাসপাতালে গিয়েও কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সাইদ, এই ছিল আমার কাছ থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সর্বশেষ আপডেট। সাইদ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি শিমুল খান। দর্শক, এই মুহূর্তে নরসিংদী থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি তৌহিদুর রহমান। যাচ্ছি সেখানে। আজ সকাল 10:38 নরসিংদীতে প্রচণ্ড রকমের ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের ফলে নরসিংদীর অনেক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় নেমে এসেছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি নরসিংদীতে প্রায় 40 জনের মতো আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি নরসিংদী শহরের গাবতলীতে। এখানে একটি বহুতল বিল্ডিংয়ের থেকে ইটের দেয়াল পার্শ্ববর্তী একটি একতলা বাড়ির উঠোনে যখন পড়ে যায়, সেখানে থাকা প্রায় 4 জন ব্যক্তি, 3 জন মেয়ে ছেলে এবং একজন শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। এদেরকে প্রাথমিক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত খুব বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নরসিংদী জেলা প্রশাসক জানিয়েছেন যে জেলার ভূমিকম্পের ফলে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করার চেষ্টা চলছে এবং যদি কেউ ওই রকম গুরুতর আহত থাকে তাদের চিকিৎসারও সার্বিক দেখাশোনা করা হয়েছে। আমরা এখানে যে গাবতলীতে যে এলাকায় এসেছি, এখানে আমরা যা দেখতে পেয়েছি যে পার্শ্ববর্তী একটি উঁচু বিল্ডিংয়ের যে দেয়াল ছিল উপরে, সেই দেয়ালটুকুই ভূমিকম্পের ফলে নিচে পড়ে যায় এবং যখন ভূমিকম্প হচ্ছিল তখন তারা আতঙ্কগ্রস্ত হয়ে বাহিরে ছিল এবং ঠিক যখন তারা বাহিরে আসে তখনই এই দেয়ালটুকু ভেঙে পড়ে এবং এখানে তারা মারাত্মকভাবে আহত হয়। এইখানে পুলিশের লোকজন এসেছে, প্রশাসনের লোকজন এসেছে এবং যারা ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ধন্যবাদ তৌহিদুর রহমান। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি তৌহিদুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে সারা দেশে যে আজ সকালে যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশে আসলে আমরা বেশ কিছু জায়গায় আসলে বিভিন্ন ধরনের ক্ষতি ঘটনা শুনেছি। তো নারায়ণগঞ্জে এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপনার বিভিন্ন জায়গায় অর্থাৎ মাতাবিনগর এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন কিন্তু আসলে ফাটল ধরেছে। তো এই ধারাবাহিকতায় আসলে সবকিছু মিলিয়ে বাংলাদেশের যে ভবনগুলো আসলে বিশেষ করে নারায়ণগঞ্জের শিল্পনগরীর যে ভবনগুলো বেশিরভাগই কিন্তু অপরিকল্পিত ভবন নির্মাণ হয়েছে। অনেক জায়গায় রাজুকের যে অনুমোদন অথবা নকশা সেগুলো আসলে সঠিকভাবে ফলো করা হয়নি। তো এগুলোই কিন্তু আসলে নগরবিদরা আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আসলে জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তাদের কাছে এমন কোনো তথ্য নেই যে আসলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে। তো সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন ভবনগুলো আসলে পরিকল্পনা মাফিক তৈরি করবেন এবং সেগুলো যাতে ঝুঁকিবিহীন হয়, মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারেন, এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসী। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে ভূমিকম্পের সবশেষ পরিস্থিতি। আব্দুল্লাহ মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ মামুন। চলে যাচ্ছি পরের সংবাদে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনী প্রধান। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। আজ ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনী প্রধান। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। এদিকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা ও নৌজাহাজ এবং স্থাপনা ও বিমান বাহিনী ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটে অবস্থান ও নোঙর করা অবস্থায় রাখা হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সঙ্গে যে কয়েকটি দিবস ওতপ্রোতভাবে জড়িত তার মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। 1971 সালের 26 মার্চ মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে পাকিস্তান সামরিক বাহিনীতে কর্মরত প্রায় 26,000 সুপ্রশিক্ষিত বাঙালি অফিসার ও সদস্য বিদ্রোহ করেন এবং মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন। এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথমে 5টি ও পরবর্তীতে নবপ্রতিষ্ঠিত আরও 3টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1971 সালে জাগ্রত মুক্তিসেনাদের সম্মিলিত আক্রমণে যখন পাক হানাদার বাহিনী নাস্তানাবুদ ও কোণঠাসা হয়ে পড়ে, তখন কর্নেল ওসমানী ও কিছু অসীম সাহসী সামরিক কর্মকর্তারা সশস্ত্র বাহিনী গঠনের এক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেন। গণপ্রতিরোধ রূপ নেয় সশস্ত্র যুদ্ধে। যুদ্ধের চূড়ান্ত ক্ষণে গেরিলা যুদ্ধের পাশাপাশি কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধ শুরু করার জন্য 1971 সালের 21 নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে জল, স্থল ও আকাশপথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র এক সমর যুদ্ধের নবসূচনা করে। 1971 সালের 25 মার্চ সেই ভয়াল কালো রাতে যখন পাকিস্তানি হায়নারা নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে, ঠিক তখনই বিদ্রোহ ঘোষণা করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ইউনিট, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ, আনসার ও মুজাহিদের বাঙালি সদস্যরা। যুদ্ধ ঘোষণা করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা সহ বাঙালি মুক্তিকামী হাজার হাজার কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক। মুক্তির সংগ্রাম রূপ নেয় সশস্ত্র সংগ্রামে। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধ লাভ করে একটি সুসজ্জিত রূপ। পেশাদার সামরিক কর্মকর্তারা 11টি সেক্টরে বিভক্ত হয়ে যুদ্ধ পরিচালনা করতে থাকে। 11টি সেক্টরের দায়িত্ব দেওয়া হয় এক একজন সুপ্রশিক্ষিত পেশাদার সামরিক কর্মকর্তাকে। গঠিত হয় জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স নামক 3টি নিয়মিত ব্রিগেড। দীর্ঘ 8 মাস প্রতিরোধের পর 21 নভেম্বর চূড়ান্তভাবে স্থল, নৌ ও আকাশপথে শুরু হয় ত্রিমুখী আক্রমণ। এই আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী জলে, স্থলে ও অন্তরিক্ষে পর্যদস্ত হতে থাকে। ক্রমশই পশ্চাৎপসরণে যেতে থাকে পরাজিত বাহিনী। এরই ধারাবাহিকতায় 3 ডিসেম্বর মিত্র বাহিনী, সশস্ত্র বাহিনী ও মুক্তিকামী জনতার চূড়ান্ত আক্রমণে পর্যদস্ত ও দিশাহারা হয়ে পড়া বর্বর পাকিস্তান হানাদার বাহিনী অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালি মুক্তিকামী জনতার বিজয়। স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি, জন্ম হয় বাংলাদেশ নামের একটি দেশের।
স্বাধীনতার পর 1972 সালের এপ্রিলে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর অবলুপ্ত হয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয় 3 বাহিনীর জন্য পৃথক পৃথক সদর দপ্তর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন একটি সুসজ্জিত সুদক্ষ বাহিনী হিসেবে সারা বিশ্বের কাছে সমাদৃত। শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতে আমাদের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড সমানভাবে সমাদৃত, যার প্রশংসায় পঞ্চমুখ জাতিসংঘ। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সিয়েরা লিওন, লাইবেরিয়া, আইভরি কোস্ট, কঙ্গো, হাইতি, লেবানন, সোমালিয়া সহ বিভিন্ন দেশে বাঙালি সশস্ত্র বাহিনী শান্তিরক্ষার পাশাপাশি ওইসব দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং অসহায় মানুষের পুনর্বাসনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকাল 3:30টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অংশ নেবার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে অংশ নেবেন। গত বছর বেগম খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে 2018 সালে 5 ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন। এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে ধানমন্ডি ও নিউ মার্কেট মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঢাকা 11 আসনের আতিকুর রহমানের সমর্থনে বাড্ডায় ও 14 আসনের প্রার্থী ব্যারিস্টার আরমানের সমর্থনে মিরপুর এলাকায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রার্থীরা বলেন, জামায়াতে ইসলামী জাতিকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা 10 আসনের জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জামাত ইসলামের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন ঢাকা 10 আসনের জামাতের প্রার্থী। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে যত রকমের ট্রাফিক যানজট, নর্দমা দুর্নীতি, এই জাতীয় যত অপকর্ম আছে সবগুলি ছাপিয়ে একটা সুন্দর ধানমন্ডি উপহার দেব আপনাদেরকে। অন্যদিকে ঢাকা 11 আসনে আতিকুর রহমানের সমর্থনে শাহজাদপুর থেকে রামপুরা পর্যন্ত গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা 11 সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী। এখানে নিম্ন শ্রেণীর মানুষ বসবাস করেন বেশি, তাদের জন্য আমরা স্বাস্থ্য কার্ড চালু করব, আমরা রেশন শপের ব্যবস্থা করব, আমরা স্বাস্থ্য বিমা চালু করব 24 ঘন্টা, যাতে করে টোল ফ্রি তারা চিকিৎসাপত্র পেতে পারে, সেই ব্যাপারে ইনশাল্লাহ আমরা পদক্ষেপ গ্রহণ করব। এছাড়া ঢাকা 14 আসনে জামাতের প্রার্থী ব্যারিস্টার আরমানের সমর্থনে মিরপুর এলাকায় গণমিছিল অনুষ্ঠিত হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের ও আওয়ামী লীগের কিছু কর্মী দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, দাঁড়িপাল্লায় জোয়ার দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সমঝোতার ভিত্তিতে ভোটের মাধ্যমে জয়লাভ করে নতুন বাংলাদেশ গড়বে। তিনি বলেন, আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবেন জনগণ। নির্বাচনে কেউ যদি ভোট কেন্দ্র দখল করে সিল মেরে নিয়ে যায়, তাহলে কেন্দ্র দখল করে রাখতে হবে। এই জন্য সকাল থেকে কর্মী সমর্থকদের কেন্দ্রে নিয়ন্ত্রণ নিতে রাখতে হবে। সকালে খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলার জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে যখন দাঁড়িপাল্লার জোয়ার, মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাঁড়িপাল্লার কথা বলছে। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ভ্যানওয়ালা, বাস স্ট্যান্ড, টেম্পুওয়ালা, দোকানদার বলে কারে ভোট দিবা, বলে আমরা সব দেখছি, এবার আমরা দাঁড়িপাল্লায়। কি বলে কিনা বলেন?
এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। বরিশাল অঞ্চলে মুখ থুবড়ে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার অন্যতম প্রাণকেন্দ্র কমিউনিটি ক্লিনিকগুলো। জরাজীর্ণ ভবন, জনবল ও ঔষধ সংকটে স্বাস্থ্যসেবা বঞ্চিত গ্রাম অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। অবশ্য জনস্বাস্থ্যের কথা বিবেচনায় অবস্থা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য পরিচালক। বরিশালের সেবা বঞ্চিত কমিউনিটি ক্লিনিকগুলো ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নির্মাণ করা হয় কমিউনিটি ক্লিনিক। সঠিক পরিকল্পনার অভাব, জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবন, জনবল সংকট আর ঔষধ শূন্যতার কারণে মুখ থুবড়ে পড়েছে বরিশালের কমিউনিটি ক্লিনিকগুলো। 1998 সালে তৈরি করা হয়েছে, সেই থেকে এই পর্যন্ত 25-26 বছর বয়স হয়েছে, কিন্তু তার মধ্যে ভবনের অবস্থা খারাপ হয়ে গেছে। যেহেতু আমাদের 2টা ওয়ার্ড, এই জায়গায় 2টা ওয়ার্ডের জন্য ওষুধের সংকট খুব দেখা দেয়। সামান্য জ্বর, মাথা ব্যথা বা সর্দি কাশিরও ওষুধ মিলছে না অনেক ক্লিনিকে। সেখানে কিশোরী স্বাস্থ্য বা গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবাও হুমকির মুখে। সিএসপিসি স্বাস্থ্য সহকারী সহ 3 জন থাকলেও উপকরণের অভাবে কাটান অলস সময়। আমাদের এখানে যে ঔষধ আছে, এই ঔষধ আসলে মানে আমাদের প্রয়োজনের তুলনায় খুবই কম, যার জন্য একটু হিমশিম খেতে হয়। যে সিএসপি আছে, তার মাধ্যমে আমরা দুজনে মিলে, আমাদের আর একজন সহকর্মী আছে, আমরা কাজ করি। এখানে আসলে ঔষধের স্বল্পতা। বিভাগের 6 জেলায় প্রায় 1100 কমিউনিটি ক্লিনিক রয়েছে। দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা আবার শতভাগ নিশ্চিত করবে সরকার, প্রত্যাশা উপকারভোগীদের। ক্লিনিকটা যেন সুন্দর করে করতে পারে, করিয়ে দেয় সরকার। বিল্ডিং ফাটা রয়েছে, ওটা যেন সুন্দরভাবে উঠিয়ে দিতে চাই, মানে এটা যেন ভালো করে সরকার। পট পরিবর্তনে কার্যক্রমে খানিকটা স্থবিরতার কথা স্বীকার করে আবার স্বাস্থ্যসেবা চালুর আশ্বাস দেন স্বাস্থ্য পরিচালক। কার্যক্রমটা একটু হইলেও স্থবির ছিল, নতুন করে কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ম্যাক্সিমাম গুলো জায়গায় ওষুধ পৌঁছে গেছে। আরো কিছু কার্যক্রম নতুন করে শুরু হওয়ার পরিকল্পনা আছে, সেগুলো মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে কার্যক্রম শুরু হবে। একটা সময়ে গ্রামীণ জনপদ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভরসাস্থল ছিল কমিউনিটি ক্লিনিকগুলো। জরাজীর্ণ ভবন আর ওষুধ স্বল্পতায় এই সেবা এখন হুমকির মুখে। কমিউনিটি ক্লিনিকগুলোকে আবার স্বাস্থ্যসেবায় ফিরিয়ে আনতে সরকার নেবে দ্রুত পদক্ষেপ, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। টাঙ্গাইলে ভয়াবহভাবে বেড়েছে সাপের উপদ্রব। ঘরবাড়ি, মাঠঘাট, ডোবানালা সব জায়গায় দেখা মিলছে বিভিন্ন প্রজাতির সাপের। মাত্র 10 মাসেই সর্পদংশনে আক্রান্ত হয়েছেন 1200-র বেশি মানুষ, মারা গেছেন 4 জন। অ্যান্টিভেনমের সংকট আর চিকিৎসা সেবার ঘাটতিতে বাড়ছে মানুষের উদ্বেগ। প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। টাঙ্গাইলের সর্বত্রই এখন সাপের আতঙ্ক। বাসাবাড়ি, কৃষিজমি, বনের পাশের গ্রাম, কোথাও নেই সাপের ভয়মুক্ত এলাকা। হঠাৎ করেই বেড়েছে সর্পদংশনের ঘটনাও। জেলার 12টি উপজেলার মধ্যে পাহাড়ি অঞ্চল মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরে সাপের উপদ্রব সবচেয়ে বেশি। সিভিল সার্জন কার্যালয় বলছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 1278 জন সাপে কামড়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 1155 জন, রেফার করা হয়েছে 119 জনকে, আর মৃত্যু হয়েছে 4 জনের। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে না গিয়ে অনেকেই ছুটছেন কবিরাজ ওঝার কাছে। ভুল চিকিৎসা আর সময় নষ্টের কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত সেবা মিলছে না, নেই যথেষ্ট অ্যান্টিভেনম। সাপের বিষ নিধনের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন তারা হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারে না, যার কারণে কিন্তু যে অধিকাংশ যে সাপে কাটার মৃত্যু হয় তার কারণ হচ্ছে ভ্যাকসিন না থাকার কারণে। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে সাপে কাটা রোগীকে নিয়ে যায় হচ্ছে ওঝার কাছে। গ্রামের মানুষ ওই জায়গায় ওঝা আছে, কবিরাজ আছে, এগুলার কাছে যায়। ডাক্তারের শরণাপন্ন খুব কম হয়। অ্যান্টিভেনম সংকটের বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি সর্পদংশন নিয়ে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন জেলা সিভিল সার্জন। আমাদের অ্যান্টিভেনমের সংকট আছে, তবে এই মুহূর্তে যদি কোনো রোগী আসে তাকে আমরা অ্যান্টিভেনম দিয়ে সাপোর্ট দিতে পারবো। সাপে কাটা রোগী ওঝাদের কাছে চলে যায়, এটা কিন্তু একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত। আমি বলবো যে মানুষ যদি সাপে আক্রান্ত হয় তাহলে ওনারা যেন হসপিটালে আসে এবং হসপিটাল থেকে চিকিৎসা নেয়।
250 শয্যার টাঙ্গাইল জেনারেল হাসপাতালেও জনবল সংকটে বন্ধ রয়েছে আইসিইউ ইউনিট। আর 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও নেওয়া হয়নি আইসিইউ স্থাপনের কোনো উদ্যোগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।